আমার স্বামী আরিফ সেদিন অন্ধকারের মধ্যে পকেট থেকে একটা সিগারেট বের করলো, এরপরে ড্যাশ লাইট দিয়ে সেটা ধরিয়ে নিল। ড্যাশ লাইটের আলোতে তার পুরো মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাকে দেখে একদম রাক্ষসের মতো লাগতেছিল। ও সিগারেটে গভীর একটা টান দিয়ে ধোঁয়াটা বাতাসের সাথে উড়িয়ে দিল। ও তখন ঘামছিল এবং মাথা ঘুরিয়ে পুরো দিকটা পর্যবেক্ষণ করলো যে আমি কোথায় লুকিয়ে থাকতে পারি। হঠাৎ করে সে তখন সেই বাড়ির দিকে তাকালো, যেই বাড়ির আড়ালে আমি লুকিয়েছিলাম। তখন যেন আমার বুকের স্পন্দন আরো বেড়ে গেল। আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমার বুকের ধূপধুকানি হয়তো বা ও দূর থেকেই শুনতে পাচ্ছে। আমি তখন মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলাম ও যেন আমাকে দেখতে না পায়। এরপরে সে যখন আমাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যাওয়ার মতো ভান করলো, ঠিক তখনই ঘটে গেল একটা সর্বনাশ। আমার হাতে থাকা ফোনের স্ক্রিন তখন জ্বলে ওঠে। মূলত গ্রামীণ কোম্পানি থেকে প্রমোশনাল একটা মেসেজ এসেছিল। আমি তখন সাথে সাথে মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে আলোটা বন্ধ করে দিলাম। তখন আমার বুকের ভিতরে কেঁপে উঠেছিল। আমি তখন অন্ধকারের ভিতরে আরিফের দিকে তাকালাম। এইদিকে যে আলোর কোনো একটা ঝলকানি পড়েছে সেটা সে নোটিশ করতে পেরেছে। এরপরে সে আস্তে আস্তে সেই আলোর ঝলকানির দিকে এগোতে লাগলো। আলহামদুলিল্লাহ, তখন আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, কারণ আমার স্বামী আরিফ আমাকে পাশ কাটিয়ে অন্য একটা গলির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমি তো তখন ভাবতেও পারিনি যে ওই রকম একটা চাল চালতে পারে। প্রথমে অন্য গলির দিকে গেলেও কিছুক্ষণ পর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই বাড়ির দিকে ছিটকে দৌড়াতে থাকে। তখন তো একদম আতঙ্কে আমার হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। লোকটা আস্ত একটা শয়তান। ও তো বুঝে গিয়েছিল যে আমি এখানে লুকিয়ে আছি। ও তো আমার কাছে পৌঁছানোর আগেই আমার শরীরে যতটুকু শক্তি আছে শেষ শক্তি দিয়ে অব্দি আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশে থাকা পাথরে হোঁচট খেয়ে আমি প্রায় পড়েই গিয়েছিলাম, কিন্তু আমার দৌড় একদমই থামেনি। আমি তো তখন এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে দৌড়ানোর ক্ষমতা আমার আর বেশিক্ষণ ছিল না। এরপরে সামনের একটা বড় বাড়ির মেইন গেট খোলা পেয়ে দৌড়াতে দৌড়াতে আমি সেই বাড়ির ভিতরে ঢুকে গেলাম। যদিও রাতটা খুবই অন্ধকার ছিল, তারপরেও আকাশের ঝলকানি আলোতে রাস্তা কিছুটা দেখা যাচ্ছিল। আমি সেই বাড়ির ভিতরে গিয়ে বড় একটা আম গাছের পিছনে লুকিয়ে পড়লাম। আমি তো জানতাম না যে সেই বাড়ির মধ্যে একটা পোষা কুকুর আছে। সেই কুকুরটাকে বারান্দার সামনেই চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি তো ভেতরে ঢোকা মাত্রই সেই কুকুরটা আমাকে দেখে ফেললো। তারপরে বিকট শব্দ করে ঘেউ ঘেউ শুরু করে দিল। আমার তো তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন মনে মনে আল্লাহকে ডাকলাম, আল্লাহ প্লিজ এই কুত্তাটাকে তুমি থামিয়ে দাও। কুকুরটা তো অনবরত ঘেউ ঘেউ করেই যাচ্ছিল। তখন আমি মনে মনে ভাবলাম যে আমাকে এই বাড়ি থেকে এক্ষুনি পালানো উচিত। কিন্তু আমি তো তখন মেন গেট ছাড়া সেই বাড়ি থেকে পালানোর কোনো রাস্তাই খুঁজে পেলাম না, কারণ পুরো বাড়িটা বড় বড় প্রাচীর দিয়ে ঘেরানো। আর আমার এই ক্লান্ত শরীর নিয়ে এত উঁচু প্রাচীর টপকানো আমার পক্ষে সম্ভবও ছিল না। আমি এখন কি করব এই সমস্ত কথা ভাবতে ভাবতেই দেখলাম যে আমার স্বামী আরিফ মেন গেট থেকে ভিতরে ঢুকে পড়লো। ও যখন ভিতরে ঢুকলো তখন কুকুরটা ওর দিকে তাকিয়ে আরো জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করলো। তখন আমার বুকের ভিতরে শুধু কাঁপতেছিল, কারণ সে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে খুঁজে বের করে ফেলবে। এর কারণ হচ্ছে পুরো চত্বরে এই বড় আম গাছটার পিছনে লুকানো ছাড়া আর কোনো জায়গায় ছিল না। এরপরে আরিফ যখন সেই মোটা আম গাছটার দিকে এগোতে লাগলো, শুকনো পাতার খড়খড় আমার কানে আসতেছিল। একদম আস্তে আস্তে সে আমার কাছে চলে এসেছে। এখন আমি কি করব, কোথায় যাব? ভয়ে যেন হাত পা শুধু কাঁপতেছিল। আমি যেন তখন ভয়ে একদম আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কারণ আমার স্বামী আরিফের পায়ের শব্দ সেই মসমসে পাতার উপর আরো বেশি জোরে জোরে শব্দ হচ্ছিল। সেই শব্দটা তো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতেছিল। তখন আমার খুবই ভয় লাগতেছিল। আমি তখন নিজের চোখটা শক্ত করে বন্ধ করে নিলাম, নিজের ভাগ্যটাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। ঠিক তখনই ঘরের মধ্যে থেকে তীব্র একটা টর্চের আলো এসে পড়লো আমাদের দিকে। কে আপনি? এক গভীর কণ্ঠস্বর আমাদের দিকে ভেসে আসলো। তারপরে আরিফকে জিজ্ঞাসা করলো যে কে আপনি? এত রাত্রিবেলা আমার বাড়ির মধ্যে আপনি কি করতেছেন? তখন আমার স্বামী কোনো কথা বললো না। সে শুধু পিছন ফিরে তাকিয়ে সেই লোকটাকে দেখলো। আমি আম গাছের আড়াল থেকে সবকিছু দেখতেছিলাম। সেই লোকটার হাতে একটা বন্দুক ছিল, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষেরা যেই বন্দুকগুলো ব্যবহার করে। এত রাত্রিবেলা আমার বাড়ির সীমানায় আপনি কি করছেন? লোকটা বেশ কড়া গলায় আবারও জিজ্ঞাসা করলো। আরিফ তখন তার কথার কোনো উত্তর দিল না, শুধু তার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল। এরপরে মুখের মধ্যে সিগারেটটা নিয়ে বাতাসের সাথে ধোঁয়াগুলো উড়িয়ে দিল। ও তো সেদিন লোকটার দিকে দুই এক পা এগিয়ে যেতেই সেই লোকটা ওর বুক বরাবর বন্দুকটা তাক করলো। আমি কিন্তু আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করব না যে আপনি এখানে কি জন্য এসেছেন। ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে কিন্তু পরপরের টিকিট আপনাকে কেটে দিব। লোকটা তখন পরিষ্কার ভাষায় আরিফকে হুমকি দিল। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম যে আরিফ খুবই ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। ও তখন আর কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেল। তখন আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লাম। কিন্তু এখন আমি কোথায় যাব? এইবার তো তার হাত থেকে বেঁচে গেলাম। কোথায় যাব না যাব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। হাত পা শুধু থর থর করে কাঁপতেছিল। তখন দেখলাম যে সেই লোকটা আমাকে বলে যে আপনি এবার বাহিরে চলে আসতে পারেন। আমি তো তখন তার কথা শুনে একদমই চমকে উঠলাম, কারণ লোকটাকে এতক্ষণে জানতো যে আমি এখানে লুকিয়ে আছি। যদিও প্রথমে আমি আম গাছের আড়াল থেকে বের হতে একটু ইতস্তত বোধ করতেছিলাম, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি লোকটার দিকে দু পা বাড়িয়ে দিলাম। এরপরে তিনি আমাকে খুবই ভদ্রভাবে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। প্রথমে আমি যদিও তার ঘরের মধ্যে যেতে চাইছিলাম না, কারণ আমার কাছে মনে হইতেছিল যে আমার স্বামী আরিফ ওত পেতে হয়তো বা কোথাও বসে আছে। ও বেশি দূরে যায়নি, কিন্তু সেই লোকটা
লোকটার কাছে যেহেতু একটা বন্দুক ছিল এই জন্য কিছুটা ভরসা পেলাম যে আমাকে হয়তোবা সে নিরাপদ করতে পারবে। এরপরে সে আমাকে রুমের ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুম থেকে একটা রুম দেখিয়ে দিল। তারপরে আমাকে বলল যে এই রুমের ভিতরে আপনি একটু বিশ্রাম করে নিন, যা সব কথা আছে সকালে বলা যাবে। এরপরে আমি সাথে সাথে সেই রুমের ভিতরে গেলাম। তারপরে খাটের এক কোণে বসে থরথর করে শুধু কাঁপতেছিলাম। তখনও আমার হাতে ফোনটা রাখা ছিল। ঠিক তখনই আমার মনে পড়ে গেল সেই আফরোজা আপুর কথা, কারণ সে আমাকে বলেছিল যে আরিফ চেনে না এরকম এক নিরাপদ স্থানে গিয়ে আমাকে দাঁড়াতে। আমি তো পর ওনার নাম্বারে কয়েকবার করে ফোন দিলাম, কিন্তু ওই পাশ থেকে কেউই ফোন রিসিভ করলো না। আমি তখন আবারও কয়েকবার ট্রাই করলাম, কিন্তু কেউই ফোন ধরলো না। তখন মনে মনে ভাবলাম হয়তো বা মাঝরাত হয়ে গেছে, এই জন্য সে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যখন আমার মিস কল তার ফোনে দেখবে অবশ্যই সে আমাকে ব্যাক করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমার ফোনে একটা মেসেজ এসে ঢুকলো। সে আমাকে বলল যে ও জেনে গেছে যে তুমি কোথায় আছো, এক্ষুনি তুমি ওইখান থেকে পালাও। আমি তখন ধরফর করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। এরপরে জানালার দিকে গিয়ে দেখলাম যে বাহির থেকে কারো একটা জোরে জোরে হাঁটার শব্দ শোনা যায়। ভয়ে তো আমার বুকের ভেতরটা ধরফর শুরু করলো। আরিফ তাহলে আবারও ফিরে এসেছে, এখন আমি কি করব? এরপরে আমি ভাবলাম বাহিরের ওই ভদ্র শিকারী লোকটা অবশ্যই কিছু করবেন, ওনার কাছে তো বন্দুক আছে। কিন্তু দেখতে দেখতে কয়েক মিনিট পার হয়ে গেল, আমি শুধু অনবরত শুনেই যাচ্ছি যে বাহির দিয়ে কে যেন একটা দৌড়িয়ে যাচ্ছে। যেই কুকুরটা এতক্ষণ অনবরত বাহিরে ডেকেই গেল, হঠাৎ করে সেই কুকুরটা একদম চুপ হয়ে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার আর এইখানে থাকা চলবে না, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, কারণ সেইখানে থাকতে আমার ভীষণ ভয় লাগতেছিল। এরপর আমি যখন সেই রুমের দরজা খুলে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলাম, এরপরে যেটা দেখলাম সেটা দেখে আমি হিম হয়ে গিয়েছি। সেই শিকারী লোকটা ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে, আর ওনার চোখ দিয়ে টপ টপ করে শুধু রক্ত পড়ছে। ঘরের ভিতরে সেই দিন তার আশেপাশে কেউই ছিল না, একদম নিষ্প্রাণ মৃত অবস্থায় সে পড়ে আছে। হঠাৎ করে ড্রয়িং রুমের মেইন দরজাটা বিকট একটা শব্দ এসে খটখট করে এমনিতেই খুলে গেল। তখন আমি দৌড়ে সেই রুমটার ভিতরে ঢুকে গিয়ে ভিতর থেকে সিটকেলি মেরে দিলাম। ও ভিতরে চলে এসেছে, এখন আমার কি হবে? আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। এরপর আমি সেই রুমের ছোট্ট একটা জানালা ছিল, সেই জানালাটা খুললাম। আমি সেদিন সেই ছোট্ট জানালা দিয়ে নিজের শরীরটাকে খুব কষ্ট করে গুলিয়ে বের হয়ে এলাম। জানালা দিয়ে পালিয়ে যখন আমি টিপ টিপ করে পালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার সেই বাহিরে থাকা কুকুরটির দিকে চোখ গেল। ভেতরে সেই মানুষটার মতো কুকুর দুইটারও চোখ উপড়ে ফেলা হয়েছে, তারও নিথর দেহ মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার মুখ থেকে চিৎকার বের হয়ে আসতেছিল। তখন আমি দুই হাত দিয়ে মুখ চেপে ধরে ফেললাম, কারণ এই দৃশ্যটা দেখার পর আমার মাথায় আর কোনো কাজ করতেছিল না। তখন আমি সীমানার প্রায় প্রাচীরে চলে এসেছি। ঠিক তখনই আমার পেছনে থাকা ঘরটা থেকে বিকট একটা বন্দুকের আওয়াজ ভেসে এলো। তখন আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, খুবই ভয় লাগতেছিল। আমি তখন চরম আতঙ্কে খুব ধীরে পিছনের দিকে তাকালাম। আমি দেখলাম যে আরিফ সেই ঘরের মধ্যে থেকে বন্দুক নিয়ে বের হয়ে আসতেছে, যে কোনো মূল্যে আমাকে সেই ঘরের মধ্যে নিয়ে যাবে। আমার বুকের ধপধকানি তখন নিজের শ্বাসের চাইতেও বেশি জোরে জোরে শোনা যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমি যেন একদম প্যারালাইজড হয়ে গেলাম, আমার মস্তিষ্ক একদম শূন্য হয়ে গিয়েছিল। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি করব, প্রাণ নিয়ে দৌড়াবো নাকি ওইখানে দাঁড়িয়ে থেকে আত্মসমর্পণ করব। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো, আরিফ যদি আমাকে জীবিত অবস্থায় সেই বাসায় আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাহলে সে কখনোই আমার দিকে বন্দুক ছুড়ে মারবে না। হ্যাঁ, এটাই সত্যি। আমি তখন আহত বাঘিনীর মতো ঘুরে দাঁড়ালাম। এরপরে আমার শরীরের সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। আরিফ তো আমাকে ভয় দেখিয়ে থামানোর জন্য শূন্য একটা গুলি ছাড়লো, কিন্তু আমি থামলাম না। সেই শূন্য গুলি ছাড়াটা আমাকে আরো সাহস জোগালো, কারণ সে ফাঁকা গুলি ছাড়াতে আমার মনের ভিতরে আরোটা সাহস জুগিয়েছিল। এই জন্য আমি অনেক জোরে জোরে দৌড়াতে পারলাম। আমার স্বামী আরিফ তো তখন বন্দুকটা মাটিতে ফেলে দিয়ে আমার দিকে দৌড়াতে লাগলো। তখন আমি জোরে জোরে চিৎকার করে বললাম যে আমাকে বাঁচান, কে কোথায় আছে আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। সেদিন তো আমার চিৎকারটা পুরো এলাকায় আতঙ্কে ছুড়ে ফেলে। এরপরে দেখলাম যে এক অলৌকিক ঘটনা ঘটে। আমার স্বামী আরিফ আর আমার পিছনে আসে না, কারণ ততক্ষণে আমার চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে দুই একজন লাঠি সোটা নিয়ে বের হয়ে গেছে। আরিফ সেইগুলো দেখে আমার পিছন থেকে পাশ কাটিয়ে চলে গেছে। আমি আর তখন থামলাম না। সেই অন্ধকারে ওর হাত থেকে রক্ষা পেতে আমিও জোরে জোরে দৌড়াতে লাগলাম। একটা সময় পর দেখলাম যে সে আমার চোখের আড়াল হয়ে গেছে, কিন্তু স্পষ্ট আমি বুঝতে পেরেছিলাম যে সে হয়তো বা আমার আশেপাশেও কোথায় ওত পেতে বসে আছে। আমি তখন দৌড়াতে দৌড়াতে নতুন একটা এলাকার মধ্যে ঢুকে পড়লাম। সেই এলাকাটা দেখে মনে হচ্ছিল যে নতুন একটা আবাসিক এলাকা। রাস্তার পাশে নির্মাণকৃত একটা বহুতল ভবন দেখতে পেলাম। লুকানোর জন্য এটা উপযুক্ত জায়গা হলেও যে কেউ দেখে এই জায়গাটা সন্দেহ করে ফেলতে পারে, তাই ওইটারও পাশ কাটিয়ে সেদিন আমি হাঁপাতে হাঁপাতে আরো জোরে এগিয়ে গেলাম। পুরোটা রাস্তা হাঁপাইতে হাঁপাইতে সামনে একটা চার্চ মানে একটা গির্জা দেখতে পেলাম। এরপর আমি সেই বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু তখন চার্চের মূল ফটকে তালা ঝুলতেছিল। সেইখানে দাঁড়িয়ে তো একদম দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে। সেইখানে দাঁড়িয়ে আমার হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ আমি এখন কি করব, আমি এখন কোথায় বা চলে যাব। আচ্ছা যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সেলিনা সুলতানা। এটা কিন্তু ছিল এই গল্পের দ্বিতীয় পার্ট।